আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার কারণ কি? তার কারণ একটাই, ইরানের হামলায় এগুলো এত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো ঠিকঠাক করা অনেক কঠিন ব্যাপার। শুধু তাই না, ঠিক করার পরে এইগুলো নিরাপত্তা নিশ্চয়তা কে দেবে? সেই নিশ্চয়তা মার্কিন প্রশাসন পাচ্ছে না। এদিকে আমেরিকা যুদ্ধে কার্যত ইরানের বিরুদ্ধে হেরে গিয়ে এখন ইরানের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডুমসডে ঘোষণা দিয়েছেন। ডুমসডে মানে একদম কিয়ামত দিবস, অর্থাৎ ইরানের বিরুদ্ধে একদম কিয়ামত নাজিল করে দেবে, এই রকম নিষেধাজ্ঞা দিয়েছেন। কিভাবে তিনি ইরানের বিরুদ্ধে কিয়ামত নাজিল করে দেবেন অর্থনৈতিক খাতে? 47 বছর ধরে তো ইরান এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভেতরেই ছিল। কি করবে এখন ডোনাল্ড ট্রাম্প? এপাশে তুরস্ক এবং ইসরায়েল নিয়ে কিন্তু বড় খবর আছে। সেটি হচ্ছে, তুরস্ক এরই মধ্যে রাতের অন্ধকারে সিরিয়ায় সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? তুরস্ক ঘোষণা করেছে বা তুরস্ক বলছে, ইসরায়েল সিরিয়ায় তার অবস্থানে যে হামলা করেছে তার জবাব দেওয়ার বৈধ অধিকার তুরস্কের আছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আসছে, তুরস্ক এবং ইসরায়েল কি সামরিক সংঘাতে জড়িয়ে যাচ্ছে? তার মানে কি দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন? এই জন্যই কি তুরস্ক আগেই বুঝতে পেরে মক্কা চুক্তি নামে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে এবং মিশরকে এই দলে ভেড়াতে চাইছে কি ইসরায়েলকে মোকাবেলা করার জন্য? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি। প্রথম কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি ছিল আমেরিকার, সেই সমস্ত ঘাঁটিগুলো মোটামুটি পরিত্যাগ করার, ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। কারণ হচ্ছে যে এই যে 6 মাস ধরে কম বেশি যে যুদ্ধ চলেছে ইরানের সাথে, এই যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে কাতারের আলুদের বিমান ঘাঁটিতে কিন্তু সেন্টকমের সদর দপ্তর ছিল। এই সদর দপ্তর এক পর্যায়ে সরিয়ে জর্দানে নিয়ে গেছে। সেখান থেকে সরিয়ে এখন শোনা যাচ্ছে দিয়াগো গার্সিয়া এই দ্বীপে নিয়ে গেছে। এটা কিন্তু ব্রিটিশ দ্বীপ। এই ব্রিটিশ দ্বীপের ভেতরে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওমান উপকূল থেকেই সেন্টকমের দূরত্ব হচ্ছে 3500 থেকে 4000 কিলোমিটার পথ, ইরান থেকে আরো দূর। সেক্ষেত্রে অনেক দূর থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শুধু এখানেই শেষ কথা না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যে সমস্ত আমেরিকার সেনা মোতায়েন ছিল তাদেরকেও মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ এই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকায় সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। এই কথা কিন্তু আমার না, এই কথা খোদ ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। ওয়াশিংটন পোস্ট হচ্ছে আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, অত্যন্ত প্রভাবশালী। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, তারপরে ওয়াল স্ট্রিট জার্নাল, এখনকার এক্সিওস, সে সমস্ত খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম এখন আমেরিকার। সিএনএন তো আছেই। তো সেই ওয়াশিংটন পোস্ট খবর দিচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার এই সমস্ত সেনাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। আর সাথে সাথে ঘাঁটিও আর পুনর্নির্মাণ করবে না, কারণ এই সমস্ত ঘাঁটি বেশিরভাগ ক্ষেত্রে পুনর্নির্মাণ করার অযোগ্য। আর এইগুলো পুনর্নির্মাণ করতে গেলে বিপুল পয়সা খরচ যাবে। এবং সবচেয়ে বড় কথা, এই ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করলো বা করা শুরু করলো, আবার যদি সেখানে ইরান হামলা চালায় তাহলে কি করবে? এই ঘাঁটিগুলো আর ইরানের মুখে আমেরিকা কোনোদিন আস্ত রাখতে পারবে বলে মনে হয় না, এবং সেই ভরসা তাদের নেই। যার কারণে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ঘাঁটি এবং সেনা সবই সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করি,
এটা কিন্তু এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে, এ নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি। তবে যে পথে গেছে আমেরিকা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাদেরকে ফাইনাল ডিসিশন নিতে হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে এসে ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন 35 ট্রিলিয়ন আমেরিকার যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল, সেটা ছিল 35 ট্রিলিয়ন মতো বা 37। আজকে খবর দেখলাম যে 40 ট্রিলিয়নে গেছে। তার মানে প্রচন্ড ভাবে একটা ঋণগ্রস্ত জাতি। আমরা তাদেরকে দেখতে পাই বাইরে থেকে, বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু যারা তাদের কাছে টাকা পাবে, এই যে ঋণগুলো যারা দিয়েছে, যাদের কাছ থেকে ঋণ নিয়েছে, তারা যদি ঋণ পরিশোধের জন্য চাপ দেয়, তাদেরকে দিয়ে দিতে হয়, তাহলে আমেরিকার অর্থনীতি কিন্তু একদম জিরো হয়ে যাবে, ফতুর হয়ে যাবে, আমেরিকা ধসে পড়বে। আমেরিকা ধসে পড়লে সেই দেশগুলো তাদের পণ্য কিভাবে কোথায় বিক্রি করবে, এই ঝামেলার কারণে সরাসরি আমেরিকার কাছ থেকে পুরো টাকা তুলে নিতে পারে না। নিলে একদম বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ঝাঁকুনি সৃষ্টি হবে, কলাপস করবে। কিন্তু আমেরিকা ভেতরে ভেতরে কিন্তু ফাফা। যাই হোক, ইরানের সাথে যুদ্ধ করতে এসে আরো খারাপ অবস্থা তৈরি হয়েছে। তারা মনে করেছিল ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, বিপুল পরিমাণে তেল সম্পদ তাদের অধিকারে গেছে, এবং ইরান দখল করলে একদম পুরো বিশ্ব তাদের কবজায়, কোনো ব্যাপার না। মধ্যপ্রাচ্যে ইরানকে দখল করতে পারলে তো পুরো মধ্যপ্রাচ্য তাদের একদম পুরোপুরি কন্ট্রোলে থাকতো, বিরাট ব্যাপার। এবং চীন এখান থেকে কর দিয়ে, আমেরিকাকে কর দিয়ে চীন এখান থেকে তেল দিত, বা আরো যে সমস্ত বিষয় ছিল। তাদের পরিকল্পনা ছিল যে 2-3 দিনের ভেতরেই পুরোটা দখল করে নিয়ে একদম মানে বস করে খাবো। এবং এই একা একা খাবো বলে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বলেনি, নেটো জোটকে বলেনি, কাউকেই বলেনি। একা একা মাতবাড়ি করবে, একা একা বাজিমাত করবে, এবং একা একা ইরানের সম্পদ ভোগ করবে, এই ধান্দায়। কিন্তু এখন ব্যাটেল ফিল্ডে নেমে দেখে যে ঘটনা উল্টে গেছে। ওই যে আমি বলি যে মনে করেছে নরম কিছু, দিয়েছে কামড়, দেখে যে লোহার দণ্ড, দাঁত সবগুলো গেছে ভেঙে। সেই রকম একটা অবস্থা আমেরিকার। ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে পরিস্থিতি খারাপ। ভাই, শুধু আমেরিকা কেন, সারা বিশ্বের সব মানুষই তো প্রায় একইভাবে কথা বলেছিল যে ইরানকে তো 2 দিনের ভিতরে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইসরায়েল এবং আমেরিকা যখন লেগেছে, তখন ইরান টিকতে পারবে, ইরানের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, কি দিয়ে যুদ্ধ করবে, কত কিছু। এবং এই যুদ্ধকে নাম দেওয়া হয়েছিল অ্যাসিমেট্রিক যুদ্ধ, অসম যুদ্ধ। মানে ইরান একটা খুব দুর্বল ছোট ফকির দেশ, আর আমেরিকা বিরাট হাতি পালোয়ান, তার সাথে যুক্ত হয়েছে ইসরায়েল। এই যুদ্ধকে অ্যাসিমেট্রিক যুদ্ধ বলেছে সবাই, আমি শুধু কখনোই বলিনি অসম যুদ্ধ। আমি সবসময় বলেছি এই যুদ্ধে ইরান প্রচন্ড ভাবে শক্তিমত্তা নিয়ে লড়াই করবে। শুধু তাই না, সম্ভবত বিশ্বে আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি বলেছে ইরান তার বিমান শক্তি দেখাতে পারে, সক্ষম, দেখাবে। আমার এই কথা ফেসবুকে পোস্ট দেখে বা ইউটিউবে আলোচনা শুনে সবাই হাসাহাসি করেছে। অনেকে বলেছে যে ইরানের বিমান তো ভাঙাড়ির দোকানে বিক্রি হবে না, ইরানে কি বিমান আছে নাকি, কি করবে, কিছুই নেই, নানান কথা। আমি বলেছি যা আছে তাই দিয়েই দেখেন কত কিছু করবে, দেখায়নি তারা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম মার্কিন বাহিনীর উপরে কোনো দেশ বিমান হামলা করলো, বিমান হামলা। আর আমেরিকার সেনারা যে ব্রেন ইনজুরিতে ভুগছে ক্ষেপণাস্ত্রের আঘাতে, তাদের তো মাথায় আঘাত আনেনি, ক্ষেপণাস্ত্রের এত ভয়াবহ শব্দ এবং ভূকম্পন, তারা ট্রমাটাইজ হয়ে গেছে, ব্রেন গোলমাল পাকিয়ে যাচ্ছে সবগুলো। কারণ তারা ক্ষেপণাস্ত্র মেরে অভ্যস্ত, ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়ে অভ্যস্ত না। তো ইরান সেটা দেখিয়েছে। কম ঠেলায় আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে না। এইখানে খেলা অন্য একটা জমবে। সেই খেলাটা জমবে বলতে জমে গেছে। আমেরিকা যখন এখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, সরে যেতে বাধ্য হচ্ছে কেন? কোনো মতেই রাজনৈতিক কূটনৈতিক চাপের কারণে না, একেবারে সরাসরি সামরিক সক্ষমতা দিয়ে ইরান আমেরিকাকে এই কাজ করতে বাধ্য করছে। এখন এটা সামরিক বিজয় ইরানের। তো সামরিক দিক দিয়ে যখন এই রকমের চাপ সৃষ্টি করেছে, আমেরিকাকে নতজানু করে ফেলেছে, তখন এই যে আমির উমরা সাহেব, রাজা বাদশারা মধ্যপ্রাচ্যে যারা ছিলেন এবং তাদের প্রভু আমেরিকাকে যারা এতদিন এখানে আশ্রয় দিয়েছিলেন, এবং আশ্রয় কেন, তার আমেরিকার নিরাপত্তার চাদরে তারা নিজেদেরকে আবৃত করে ফেলেছিল যে আমরা একদম সেফ, আমেরিকা আছে, সমস্ত সবকিছু তারা করবে। এখন আমেরিকা যখন চলে যাবে এখান থেকে, এই ঘাঁটিগুলোর কি হবে? এই জায়গায় সবচেয়ে বড় একটা প্রশ্ন আছে। এই যে মক্কা জোট হলো, এই মক্কা জোটের আসল উদ্দেশ্যটা কি? এই মক্কা জোট যদি ইসরায়েলকে মোকাবেলার জন্য বা আদার শক্তি, তাদের শত্রু যারা, তাদের মোকাবেলার জন্য যদি গঠন হয়ে থাকে, সেটা এক হিসাব। আর এটা যদি
ইরানকে মোকাবেলার বা ইরানের সাথে যে সমস্ত প্রক্সি ফোর্স আছে তাদের মোকাবেলার জন্য হয়, তাহলে কিন্তু আর এক হিসাব। এবং তখন আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধের পরে এই জোটের সাথে ইরান এবং এই প্রক্সি ফোর্সের যুদ্ধ হবে, এটা কিন্তু অনিবার্য। ব্যাপারটা যদি এইভাবে যায়, কেন বলছি এই কথা? বলছি এই কারণে, না এই প্রসঙ্গটা আমি রাতের ভিডিওতে আলোচনা করি। মক্কা জোটের সাথে ইরানের কেন সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে, আমি সেই প্রসঙ্গটা রাতের ভিডিওতে আলোচনা করি। এখন আর এদিকে যাব না, আমি ইসরায়েল এবং তুরস্ক প্রসঙ্গটা বলি। আর এর আগে আমেরিকা যে ইরানের উপরে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে, সেইটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে তুরস্ক ইসরায়েল আলোচনা করে শেষ করবো এখনকার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। ইকোনমিক ডুমসডে ঘোষণার মানে কি? এর মানে হচ্ছে যে ইরান কোনোভাবে কারোর সাথে কোনো ব্যবসায়িক লেনদেন, কোনো আর্থিক লেনদেন পৃথিবীর কোনো দেশের সাথে করতে পারবে না। আমেরিকা বলেছে ইরানের সাথে কোনো দেশ যদি সামান্যতম বাণিজ্য লেনদেন সমস্ত করে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এখন বিশ্বের বহু দেশ যদি মিলে বলে যে না, আমরা আমেরিকার এই কথা মানবো না, আমাদের প্রয়োজনে ইরানের সাথে আমাদের লেনদেন করতে হবে, আমরা করব, তাহলে আমেরিকা কি করবে? যদিও এই ব্যাপারটা একদম সহজ না, এটা বলবে না অনেকেই, কারণ পৃথিবীতে আমেরিকাকে উপেক্ষা করা বা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস খুব কম দেশের নেতার, কম দেশের আছে, কম দেশের সরকারের আছে, যার কারণে তারা এই কথা বলতে পারবে না। তারা মুখে এক কথা বলবে আর অন্তরে আর এক কথা পুষে রাখবে। অন্তরে আমেরিকাকে ঘৃণা করবে, কিন্তু মুখে তার সাথে ঠিকই বন্ধুত্ব রাখবে। এগুলো হলো দ্বিচারিতা, ইসলামী পরিভাষায় মুনাফিকি বলা হয় সম্ভবত। যাই হোক, এটা শুধু মুসলিম দেশগুলো করছে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করছে। আমেরিকার সাথে সম্পর্ক রেখে তাদেরকে চলতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, আমার বিশ্বাস যে সামনে যে ব্রিক্স সম্মেলন বা এর আগেও জরুরি পরিস্থিতিতে হয়তো অনেকে মিটিং করতে পারে বা ভেতর ভেতর আলাপ আলোচনা করতে পারে, ইরানকে পৃথিবীর অনেক দেশ এখন আর মাইনাস করবে না, তারা লেনদেন করবে। চীন তো কিছুদিন আগেই বললো, আমি ইরানের সাথে কি করবো না করবো, কোনটা লেনদেন করবো কোনটা করবো না, সেটা আমার ব্যাপার, তুমি তো ডিকটেট করতে পারো না। এবং চীন তো আমেরিকার কথাই চলে না। আমেরিকা কি টাকা দিয়ে চীনের অর্থনীতি পরিচালনা করে যে চীন তার কথা মতো চলবে? চীন তার প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে যে আমি কার সাথে লেনদেন করবো, কার সাথে করবো না, কার সাথে কতটুকু লেনদেন করবো, কতটুকু করবো না। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে আমেরিকা এইভাবে জোর করে বাধ্য করতে পারে না, এটা কোনো আইন হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা কি, এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এইভাবে দিল বা দিচ্ছে, তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এবং ইরান মরে যাবে নাকি টিকে থাকবে, সে প্রশ্ন তো আছে। 47 বছর ধরে ইরান যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞার ভেতরে ছিল, সারা বিশ্ব একসময় ইরানকে বয়কট করেছিল। এখন তো অনেক দেশ ইরানের সাথে লেনদেন করে সুখী হয়, খুশি হয়, সেই অবস্থা নেই। যাই হোক, তো ইরান নিশ্চয়ই টিকে যাবে, টিকতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আমেরিকা ইরানের উপরে এভাবে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দিল, এই নিষেধাজ্ঞা দেওয়ার মানে কি? এই নিষেধাজ্ঞা দেওয়ার মানে হচ্ছে ইরানের জনগণ, শিশু, নারী, বৃদ্ধ, ইরানে তো সব মুসলমান না, খ্রিস্টান, ইহুদিও তো আছে, তারা সবাই যাতে না খেয়ে মরে, ব্যাপারটা তো এই। তো একটা দেশের জনগণকে না খেয়ে মারার ব্যবস্থা করার, উদ্যোগ নেওয়ার অধিকার বিশ্বের কোনো আইন দিতে পারে? এটা কেমন কথা? এটা কেমন আইন, কেমন মানবতা? তারা গণতন্ত্রের কথা বলে, তারা মানবতার কথা বলে, তারা মানুষের অধিকারের কথা বলে। এই কি মানবতা, এই কি গণতন্ত্র, এই কি মানুষের অধিকার? এই প্রশ্ন রেখে আমি ইসরায়েল এবং তুরস্ক প্রসঙ্গে চলে যাচ্ছি। তুরস্ক থেকে বলা হচ্ছে ইসরায়েল সিরিয়ায় তুরস্কের যে অবস্থানে হামলা চালিয়েছে, এই হামলাটা মূলত তুরস্কের উপরেই হামলা, এবং এই হামলার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে তুরস্ক। তুরস্ক মনে করছে তার লোকজন, তার লজিস্টিক সাপোর্ট সিরিয়ার বিমানবন্দরে ছিল এবং সেখানে সেই বিমানবন্দর রিবিল্ডিং, পুনর্গঠনের কাজ করছে তুরস্ক। সেখানে যে সমস্ত যন্ত্রপাতি, কলকবজা, লোকজন যা ছিল সমস্ত সবকিছু তুরস্কের। সেখানে হামলা মানে তুরস্কের উপরেই হামলা। তো নিজের আত্মরক্ষার অধিকার তুরস্কের যেহেতু আছে, তুরস্ক সেই জায়গা থেকে বলছে যে আমি এই হামলার জবাব, এই হামলার প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি এবং আমরা দেখাবো। এবং আমি একটা ভিডিও ফুটেজেই দেখলাম, এটা বাইরের কোনো প্রচারণা নাকি আমি জানি না, বাট দেখলাম যে রাতের অন্ধকারে তুরস্ক সিরিয়ায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা সরঞ্জাম এগুলো পাঠাচ্ছে এবং বলা হচ্ছে তুর্কি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানেই এই কাজগুলো করা হচ্ছে। এবং এখান থেকে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, বা ইসরায়েল যদি তুরস্কের বিরুদ্ধে আবার নতুন করে হামলা চালায়, তা প্রতিরোধ করার জন্য এই সামরিক শক্তি সঞ্চয় করছে সিরিয়াতে। এবং চলতি মাসের শেষ দিকে তুরস্কের 4 দেশের বৈঠক আছে,
গতকালকেই দাওয়াত দিয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে, মিশর, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে। এই 4 দেশ হলো তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তান। এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই মাসের শেষের দিকে, আজকে তো 20 তারিখ, এই মাসের শেষের দিকে তারা বসবে। ধারণা করা হচ্ছে এর ভেতরে যদি ইসরায়েলের সাথে তুরস্কের বড় ধরনের কোনো সংঘাত না শুরু হয়, তাহলে ওই বৈঠকে ইসরায়েল তুরস্কের যে বর্তমানের যে উত্তেজনা, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে। এবং সম্ভবত ওই বৈঠকে মিশরের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে, এমনকি যোগদানের বিষয়টি নিশ্চিত করাও হতে পারে। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। আমেরিকা যে মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে, তাদের সেনা প্রত্যাহারের চিন্তা করছে, বিষয়টা কি চূড়ান্তভাবে সিদ্ধান্ত হতে পারে, অর্থাৎ চূড়ান্তভাবে সেনা এবং সামরিক ঘাঁটি সরিয়ে নিতে পারে? আপনাদের কি মনে হয়? এবং এই যে ঘাঁটি সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে, সেনা প্রত্যাহারের চিন্তা করছে, এটা কি আপনারা মনে করেন ইরানের সামরিক চাপের কারণেই আমেরিকা এটা করতে বাধ্য হচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।